আর কারা কারা এর সাথে যুক্ত, কারা সুইসাইড বলে চালাতে চাইলো, কেন চাইলো? 14ই আগস্ট কারা সেমিনার রুম ভাঙচুর করতে চাইলো? তো 18 তারিখ সঞ্জয় রায়ের ফাঁসির ঘোষণা হোক, সে ফাঁসি পেয়ে যাক, তাতেও কিন্তু অভয়া বিচার পাবে না। কেননা আরও যারা অপরাধী তাদের তো বিচার কী করাবে? প্রভাবশালী যোগ যেহেতু রয়েছে সেহেতু নিশ্চয়ই ওপরে কোনো পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো সেটিং হচ্ছে। জানি না মানে কাকে কাকে বোকা বানানো হবে। দেখুন, আমরা সবাই বোকা হয়েই রয়েছি, সবাই আমাদের বোকা বানাতেই ব্যস্ত। আজকে শিয়ালদা কোর্টে দেখলাম আমরা যে সরাসরি সাজা ঘোষণার দিন দেওয়া হলো, সেটা হচ্ছে 18 জানুয়ারি, যেখানে সিবিআই এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি। সিবিআইয়ের ভূমিকা নিয়ে বারে বারে প্রশ্ন উঠেছে, সেখানে সাজা ঘোষণা। কলকাতা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছিল, একজনকে অভিযুক্ত হিসেবে প্রমাণ করেছিল, সেখানে 5 মাসে সিবিআই একজনকেই গ্রেপ্তার অভিযুক্ত হিসেবে বলছে। কিভাবে দেখছো পুরো বিষয়টা? দেখুন, শিয়ালদা কোর্টে যে ট্রায়াল চলছিল, আমরা তো বহুদিন ধরেই দেখছি যে সিবিআই একটি মাত্র প্রাথমিক চার্জশিট দিয়েছে এবং তাতে সঞ্জয় রায়ের ছাড়া আর কারণ কি এভিডেন্স তারা পায়নি, এই কথাটাই সিবিআই বলছে। তাতে অজস্র প্রশ্ন রয়েছে, সিএফএসএল রিপোর্ট থেকে শুরু করে ডিএনএ রিপোর্ট থেকে শুরু করে তথ্য প্রমাণ লোপাটে কারা তারা জড়িত ছিল, কেন তারা অভিজিৎ মণ্ডলকে, সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছিল, কেন চার্জ ফ্রেম করতে পারলো না। দেখুন, যদি সঞ্জয় রায় যে এটাতে ইনভলভ, বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে, তার সর্বোচ্চ শাস্তি হবে, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, হওয়াই উচিত, অবশ্যই হবে, কেন হবে না। কিন্তু আর কারা কারা এর সাথে যুক্ত, কারা সুইসাইড বলে চালাতে চাইলো, কেন চাইলো? 14ই আগস্ট কারা সেমিনার রুম ভাঙচুর করতে চাইলো, কারা এই যে সেদিনকে সকালবেলা ক্রাইম সিনে এত লোক কীভাবে এলো, কেন এলো? একটা ডেটা অপারেটর ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে, সে ওই অত সকালে কীভাবে আরজিকর পৌঁছলো? সেটাই বক্তব্য যে একজন সিভিক ভলেন্টিয়ার, শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ার যদি জড়িত থাকবে। দেখুন, এটা তো আমরা বলছি না যে এই 10 জন জড়িত, আমরা জানি না, সত্যি জানি। যদি জানতাম আমরা প্রথম দিন থেকেই বলতাম যে এ যুক্ত। কিন্তু যে ঘটনাক্রম চলছে তাতে তো এই সন্দেহ শুধু তো আমাদের মানে প্রশ্ন নয়, এটা গোটা পশ্চিমবঙ্গের মানুষের প্রশ্ন, ভারতবাসীর প্রশ্ন, যারা এই আন্দোলনটাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন। তো সেই প্রশ্নের জবাব যতদিন না মিলবে, যতদিন না প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকে শাস্তিভাবে ধরা পড়বে, ততদিন বিচার কিভাবে হবে? অভয়া বিচার কিভাবে পাবে? ফলত 18 তারিখ সঞ্জয় রায়ের ফাঁসির ঘোষণা হোক, সে ফাঁসি পেয়ে যাক, তাতেও কিন্তু অভয়া বিচার পাবে না। কেননা আরও যারা অপরাধী তাদের তো বিচার কী করাবে? এবং এটা আরও ভয়ানক যে একজনকে শিখণ্ডী করে বাকি যে আরও যারা অপরাধী তাদেরকে আড়াল করার চেষ্টা। তাই দেখুন, সিবিআই যে ঘটনাটা ঘটাচ্ছে, এর দুটো ব্যাখ্যা হয় সিবিআই অকর্মণ্য অপদার্থ, কিন্তু দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সে অকর্মণ্য, একথা তো মানে আশা করা বাতুলতা। তাহলে এটাই দাঁড়ায় যে প্রভাবশালী যোগ যেহেতু রয়েছে সেহেতু নিশ্চয়ই ওপরে কোনো পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো সেটিং হচ্ছে। যেহেতু এত প্রভাবশালী যোগ রয়েছে, কেন প্রভাবশালী বলছে আপনারা সবাই জানেন। এই সন্দীপ ঘোষ যখন পদত্যাগ, যিনি আর্থিক দুর্নীতির মামলাতেও এখনও হেফাজতে রয়েছেন, যার এনওসি এখনও রাজ্য সরকার দেয়নি, তিনি এতটাই প্রভাবশালী যে তিনি পদত্যাগ করার মাত্র কয়েক ঘন্টার মধ্যে ন্যাশনালে প্রিন্সিপাল করে পাঠানো হয়েছিল। স্বাস্থ্য ভবনের একাংশ অ্যাক্টিভলি তাকে রিইনস্টেট করেছে। তো এত প্রভাবশালী যোগ বলেই কি এই সেটিং, এই মানে সিবিআইয়ের এই মানে আজকের কথা, তা মানে সাধারণ মানুষ তাহলে কোথায় যাবে? যদি কারুর প্রতিই ভরসা না করা যায়, রাজ্য প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, পুলিশ প্রশাসনের এই ভূমিকা, তারপর দেখা গেল সিবিআই, আমরা সবাই জানি সিবিআই কাদের অঙ্গুলি হেলনে চলে, কেন্দ্রীয় সরকারের সরাসরি এর সাথে যোগ রয়েছে, আমরা মানে এটা ওপেন সিক্রেট। তো তারাও কি নিজেদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং করছে আমরা জানি না, কিন্তু না জানলেও সন্দেহের তীরটা কিন্তু এই দিকেই, মানে এই দিকেই কিন্তু আমাদের প্রশ্ন, মানে আমরা সাধারণ মানুষ, আমাদের প্রশ্ন এই দিকেই যাচ্ছে যে তাহলে কিভাবে হলো? তাহলে সিবিআই দুজনকে গ্রেপ্তার কেন করেছিল, হেফাজতে কেন নিয়েছিল? যদি বাকি সব কিছু আমি ছেড়ে দিলাম, দুজনকে তথ্য প্রমাণ লোপাটের জন্য 90 দিন, একটা কলেজের প্রিন্সিপাল, একটা থানার ওসি, বিনা কারণে তো 90 দিন যদি সেটা করে থাকে তাহলে তো সিবিআইকে ফাঁসিতে চড়াতে হয়। সে বিনা কারণে দুজনকে গ্রেপ্তার করে রেখেছিল। বা আমরা তো বলিনি যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে নিন, আমরা বলেছিলাম তদন্ত তারা করেছিল। তাহলে নিশ্চয়ই ওপরে কোনো প্রভাবশালী সেটিং চলছে এবং এর বিরুদ্ধেই কিন্তু আমাদের আওয়াজ তোলাটা থামালে চলবে না। সেই জায়গা থেকেই আজকের মিছিল বলুন, আজকে 5 মাস কেটে যাওয়ার পর আজকের অবস্থান, সেই জায়গা থেকেই আজকের আমাদের কর্মসূচি। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম অভিষেক ব্যানার্জিকে ডাক্তারদের সঙ্গে বৈঠক করতে, মুখ্যমন্ত্রী আজকে নিজে বলেছেন তিনি সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন। কোথাও গিয়ে কি একটা চাপ সৃষ্টির ফলে এই ঘটনা? দেখুন, আমরা জানি না এটা চাপ সৃষ্টির ফলে ঘটনা নাকি কোনো রাজনৈতিক স্টান্ট। কেননা ডাক্তারদের সাথে কেন বসতে চাইছেন? যে দাবিগুলো এতদিন ধরে আন্দোলন চলছে, আন্দোলনের ফলে চিকিৎসক সমাজের অন্তত যে দাবিগুলো, সেগুলো কারোর অজানা নয়। সেই দাবি নিয়ে আবার আমরা অলরেডি বহুবার বসেছি, নবান্নে বসেছি, কালীঘাটে বসেছি, আমরা বহুবার
যে স্বাস্থ্যের দুর্নীতি, আমি কি ওই যে সভা হবে সেখানে কি স্বাস্থ্য সচিব যে নারায়ণস্বরূপ নিগম রয়েছেন তার অপসারণ নিয়ে কোনো কথা হবে? এই যে এত স্বাস্থ্য দুর্নীতি হচ্ছে সেই নিয়ে কোনো কথা হবে? স্বাস্থ্য মন্ত্রকের দায় নিয়ে কোনো কথা হবে? যদি সেগুলো না হয় তাহলে এই সভা তো একটা রাজনৈতিক স্টান্ট ছাড়া আর কিছুই নয়। আমরা জানি না, আমি এখনও জানি, আমরা মিডিয়া বন্ধুদের কাছ থেকে মানুষের বোকা বানানোর, সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা। আমরা জানি না মানে কাকে কাকে বোকা বানানো হবে। দেখুন, আমরা সবাই বোকা হয়েই রয়েছি, সবাই আমাদের বোকা বানাতেই ব্যস্ত। এই যে বলা হলো যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হয়ে গিয়েছে, বলা হলো বেড মনিটরিং ভ্যাকেন্সি চালু হয়ে গিয়েছে, কোথায়? আপনারা মিডিয়া বন্ধু, আপনারা হাসপাতালগুলোতে গিয়ে খবর করুন, রেফার এর ফলে রোগীদের হয়রানি হচ্ছে কি হচ্ছে না। এই যে বলা হয়েছিল নিয়োগ করা হবে, নিয়োগ তো দূরের কথা, আজকে আমরা দেখছি ধর্মতলায় আমরা মানে এখনই হয়তো মানে রয়েছেন যে যারা যোগ্য প্রার্থী তারা নিয়োগ মানে তাদের বাতিল হয়ে যাচ্ছে, মানে স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ তো দূরের কথা। তো বলতে এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছচ্ছে যে এই জায়গায় এইরকম সভা, এগুলো ওই রাজনৈতিক স্টান্ট বা আইওয়াস ছাড়া কিছু, মানে আমার অন্তত আমি যেটুকু শুনলাম, আমি জানি না কি ব্যাপার কি বিষয়, আমার প্রাথমিকভাবে শুনে এইটুকুই মনে হয়েছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।